Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal number one study channel. জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সে সকলকে স্বাগত। জানুয়ারি 4th উইক 22nd to 28 জান 2024 এর সাম্প্রতিক ঘটনা আমরা চর্চা করব এই ভিডিওতে, একদমই টু দা পয়েন্ট। যেমন ভারতরত্ন পুরস্কার ঘোষিত হয়েছে পদ্ম পুরস্কার, সব থাকবে এই ভিডিওতে। তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যেহেতু আমরা চতুর্থ সপ্তাহে এসে গেছি, তাই ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে অ্যাপে চেক করবে, এটার পিডিএফ আমরা A4 এ করে প্রোভাইড করে দেব। শুরু হচ্ছে আজকের ক্লাস। তো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য একটু লাইক বাটনে ক্লিক করাই যায়, এবং আমার জিকে এক্সপ্রেস দেখতে ভুলো না। সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই জিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ক্লার্কশিপ, ফুড এসআই, WBP এবং পেইড কোর্স সেকশনে তোমরা যেতে পারো। কেন যাবে? নতুন ব্যাচ, বলছিলাম WBP নতুন ভ্যাকেন্সি আসছে, তো প্রিপারেশন তো করতে হবে, তাই না? আর কোথায় করবে? TWS নিঃসন্দেহে বেস্ট প্রিপারেশন করিয়ে আসছে। সমস্ত বিষয়েরই সিলেবাস ভিত্তিক ক্লাস, অল সাবজেক্টের কোনো মাসিক ফিজ নেই, ন্যূনতম একটা ফিজ রাখা হয়েছে এবং এই ফিজটা ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে, কারণ আমি লিমিটেড এবং সিরিয়াস ক্যান্ডিডেটদেরকে চাই। তো আজকে যে কারেন্ট প্রাইস আছে বা ব্যাচে এনরোল করতে হলে পেইড কোর্স সেকশনে যাবে, অ্যাপ ডাউনলোড করে এর প্রথমেই এই ব্যাচটি কিন্তু শো করবে। এটা একটা কমপ্লিট ব্যাচ, অর্থাৎ 4টে সাবজেক্ট পড়ানো হবে। এবং এই ব্যাচে যদি কেউ, এটা আমাদের 2.0 ব্যাচ, 2 নম্বর ফাউন্ডেশন ব্যাচ, এবং এই ব্যাচটা যদি কেউ ক্লার্কশিপ বা ফুড এসআই এর জন্য নেয়, সে কি নিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি নিঃসন্দেহে নিতে পারবে। সেম সাবজেক্ট, সেম সিলেবাস। তো চলো, শুধু তোমরা রিজনিংটা করবে না, বাকিগুলো করবে। সোম থেকে শনি ক্লাস, এটা আমাদের 5 মাসের ব্যাচ হতে চলেছে, অর্থাৎ 5 মাস টানা ক্লাস হবে সোম থেকে শনি, এবং সমস্ত ক্লাস রেকর্ড কতদিন পর্যন্ত থাকবে? 1 বছর থাকবে। শুরু করছি আমাদের আজকের ক্লাস, এবং ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন। নিম্নের কোন রাজ্য 25শে জানুয়ারি তাদের 54তম প্রতিষ্ঠাতা দিবস, এটা স্টেট ফাউন্ডেশন ডে উদযাপন করছে? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ, অপশন সি। হিমাচল প্রদেশ সেলিব্রেটস ইটস 54th, কততম? 54তম স্টেটহুড ডে অন 25th জানুয়ারি 2024। এবং খেয়াল করবে এই জায়গায়, ইট ওয়াজ অন দিস ডে ইন 1971, 1971 এই দিনে হিমাচল প্রদেশ বিকামস দ্য 18th স্টেট অফ ইন্ডিয়া, ভারতের 18তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। 1971 সালের 25 জানুয়ারি হিমাচল প্রদেশ ভারতের অষ্টাদশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। প্রচুরবার পরীক্ষাতে একটা আসে, হোয়েন দ্য সিকিম বিকামস দ্য ফুল ফ্লেজড স্টেট, ওখানে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং সাল চটপট কমেন্ট করো। এবারে দেখো হিমাচল প্রদেশ সম্পর্কে। হিমাচল প্রদেশে তুমি গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান দেখতে পাবে, এর পাশাপাশি ইন্দিরকিল্লা জাতীয় উদ্যান, ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান, পিন ভ্যালিটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। রাজধানী সিমলা মনে রাখো, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং এবং রাজ্যপাল হলেন শিবপ্রতাপ শুক্লা। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বা আমরা বাংলাতে বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সম্প্রতি নিম্নের কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে? হু কারেন্টলি ম্যালেরিয়া ফ্রি হিসেবে কেপ ভার্দেকে ঘোষণা দিয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু হ্যাজ সার্টিফাইড কেপ ভার্দে as the malaria free country, making a significant achievement in global health. বিশ্ব হেলথে একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট অবশ্যই, কারণ ওই দেশটা ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করেছে। হু সম্পর্কে যে কি পয়েন্ট মনে রাখবে, হু এর সদর দপ্তর কোথায়? বিভিন্ন পরীক্ষাতে আসে ভিভিআই কোশ্চেন, স্ট্যাটিক জিকে, জেনেভা সুইজারল্যান্ডে। 7 এপ্রিল 1948 হু এস্টাবলিশড হয়। এই কারণে 7 এপ্রিল হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? আনসার উইল বি 7th এপ্রিল, ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয়। 2028 সাল অবধি আইপিএল এর টাইটেল স্পন্সর পেল নিম্নের কোন সংস্থা, এবং রেকর্ড ব্রেকিং অর্থে? দেখো আইপিএল এর টাইটেল স্পন্সর কি জিনিস? যখনই আইপিএল হয় ডিসপ্লেতে এরকম এক কোণে দেখবে সেই কোম্পানির নাম এবং তারপর আইপিএল। যেমন আমরা ছোটবেলায় দেখেছি ডিএলএফ আইপিএল, ভিভো আইপিএল, দেখেছি কিনা? তো রিসেন্টলি লাস্ট ইয়ারে আমরা দেখেছি টাটা আইপিএল, কারণ টাটা পেয়েছিল হচ্ছে এর টাইটেল স্পন্সর রাইট, এবং সেটাই বিসিসিআই এর সঙ্গে চুক্তির মাধ্যমে আরো এক্সটেন্ড করছে টিল 2028, 2028 সাল পর্যন্ত টাটাই হচ্ছে কিন্তু আইপিএল এর টাইটেল স্পন্সর। আইপিএল অত্যন্ত জনপ্রিয় একটা খেলা, এবং এই আইপিএল কবে স্টার্ট হয়? ব্যাক ইন 2008, 2008 সালে আইপিএল এর শুরুয়াত হয়েছিল। তো
তো ড্রিম ইলেভেন এটাও একটা আইপিএল এর টাইটেল স্পন্সর ছিল, এক সময় ডিএলএফও ছিল। তো কারেক্ট অ্যান্সার হবে টাটা। এবং খেয়াল করো, দ্য টাটা গ্রুপ হ্যাজ এক্সটেন্ডেড ইটস টাইটেল স্পন্সরশিপ অফ দ্য আইপিএল ফর অ্যানাদার 5 ইয়ার। 5 বছরের জন্য আমরা দেখতে পাচ্ছি টাটা কি করছে, তার টাইটেল স্পন্সরশিপ রাইটস থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং নেয়ার অ্যাবাউট 300 মিলিয়নের এখানে একটা বাজেট দেখতে পাচ্ছ, এবং যার মাধ্যমে হাইয়েস্ট এভার স্পন্সরশিপ অ্যামাউন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য লিগ, হাইয়েস্ট এভার স্পন্সরশিপ অ্যামাউন্ট কিন্তু এবার হয়েছে। অনেক অনেক দেশের বাজেটই এমন থাকে না, আর আমাদের মানে টাইটেল স্পন্সরেরই এটাই বাজেট। প্রথমবার 2022 সালে আইপিএল এর স্পন্সর হয়েছিল টাটা। 2024 সালে কতজন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে? ইম্পর্টেন্ট, কারেক্ট অ্যান্সার মনে রেখে দেবে 19 জন। একটু খেয়াল করো, পিএমআরবিপি অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার, এটা কি দেয়? ইজ গিভেন টু চিলড্রেন, সেই সমস্ত শিশুদেরকে দেয় উইথ এক্সেপশনাল অ্যাবিলিটিজ অ্যান্ড আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, যাদের মধ্যে একটু ব্যতিক্রমী কিছু অ্যাবিলিটি থাকে এবং তারা কোনো আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট করে। তো সেই সমস্ত চিলড্রেনকেই কিন্তু এই রাষ্ট্রীয় বাল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। ফর দ্য ইয়ার, এই বছরে আমরা দেখব 2024 সালে 19 জন চিলড্রেনকে সিলেক্ট করা হয় অল রিজিয়ন অফ দ্য কান্ট্রি অফ দ্যার এক্সেপশনাল অ্যাচিভমেন্ট, তার অ্যাচিভমেন্টের উপরে বেস করে 19 জন চিলড্রেনকে কিন্তু এবছর রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়েছে। সম্প্রতি ভারত ও কোন দেশের, ভারত এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারত ও কোন দেশের জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ খঞ্জার তার 11তম, তাহলে এক্সারসাইজটার নাম কি? মহড়াটির নাম হচ্ছে খঞ্জারের। তো খঞ্জারের 11তম সংস্করণ হয়েছে কিরগিজস্তানের সঙ্গে, অপশন এ কারেক্ট অ্যান্সার। 11th এডিশন ছিল, 11তম সংস্করণ ছিল ইন্ডিয়া কিরগিজস্তান জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ, নাম হচ্ছে খঞ্জার, এটা একটু মনে রেখে দেবে। হ্যাজ কমেন্সড অ্যাট দ্য স্পেশাল ফোর্স ট্রেনিং স্কুল, হিমাচল প্রদেশে কিন্তু এটা কন্ডাক্ট করা হচ্ছে বা আয়োজন করা হচ্ছে। 14তম সর্বভারতীয় অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো প্রতিযোগিতা, অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন, এটা স্টার্ট হচ্ছে কোথায়? 14তম এডিশনের সঠিক উত্তর বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমের নিকনেম একটা পরীক্ষাতে আসে যে হুইচ সিটি ইজ কল্ড দ্য সিটি অফ ডেস্টিনি, তো আনসার হবে বিশাখাপত্তনমকে সিটি অফ ডেস্টিনি বলে। যেমন মনে রেখে দেবে যোধপুরকে ভারতের ব্লু সিটি আবার বলা হয়ে থাকে। এবার একটা জিনিস, যেমন জয়পুর পিঙ্ক সিটি, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ডস আমরা কাকে বলি? চটপট কমেন্ট করো। আরেকটা কোশ্চেন আসে তোমাদের এই জায়গা থেকে, ভারতের ম্যানচেস্টার, ডাব্লিউবিপি তে দুবার এসছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার। আর যদি সিন্ধু বা হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলে, যেটা গুজরাটে আছে, লোথাল পোর্ট সিটি, বন্দরনগরী। তো দেখো 14th অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন বিগিনস ইন বিশাখাপত্তনম, সিটি অফ ডেস্টিনি, চতুর্থবারের জন্য। আচ্ছা, আইসিসি যেমন আমরা দেখেছি ফিফার প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড হয়, ফিফা অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট করে, তেমনি আমাদের যে ক্রিকেটের প্রধান মানে ওয়ার্ল্ড লেভেলে নিয়ন্ত্রণ করে হেড হচ্ছে যে সংস্থা, সেটা হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর হেডকোয়ার্টার আছে কোথায় বোঝানো? দুবাইতে। হ্যাঁ, মানে কোথায় এটা? কি ব্যাপার, মানে ইউএই তে আছে এর হেডকোয়ার্টার। এর চেয়ারম্যান কে? গ্রেগ বার্কলে হলেন আইসিসির চেয়ারম্যান। তো চতুর্থবারের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন বিরাট কোহলি, কিং কোহলি। দেখবো এই জায়গায় তার অ্যাচিভমেন্ট, তার রেকর্ড। দেখো ভারতের দুর্দান্ত ব্যাটসম্যান প্লেয়ার, ইন্ডিয়ান ব্যাটিং স্টার বিরাট কোহলি ব্যাগড দ্য আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। পরীক্ষাতে আসবে আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে কে পেলেন? ফর দ্য 4th টাইম, চতুর্থবারের জন্য, এবং রেকর্ড ব্রেক করলেন। কি ব্রেক করলেন? ফলোইং হিজ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স ইন ওয়ার্ল্ড কাপ 2023 তে তিনি যে রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, অনবদ্য যে পারফরমেন্স দেখিয়েছেন, তার জন্য চতুর্থবারের জন্য আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন বিরাট কোহলি। তো কি কি হিস্ট্রি তিনি ক্রিয়েট করলেন? কোহলি হ্যাড প্রিভিয়াসলি অ্যাওয়ার্ড 2012-তে আইসিসি অ্যাওয়ার্ড জেতে, 2017-তে জেতেন, 2018-তেও জেতেন। এবং নোট করার মতো বিষয়, কোহলি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এভার ক্রিকেটার, বিরাট কোহলি হলেন প্রথম ক্রিকেটার টু ক্লিনজ হিজ অ্যাওয়ার্ড 4th টাইম, চতুর্থবারের জন্য, সারপ্রাসিং এবি ডেভিলিয়ার্স। এবি ডেভিলিয়ার্সও পেয়েছিলেন 3 বার।
তো বিরাট কোহলি ওই বরাবর ছিল, সেটাকে টপকে কিন্তু ফর দ্য ফোর্থ টাইম, চতুর্থবারের জন্য বিরাট কোহলি কিন্তু হলো আইসিসি ওডিআই মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের প্রাপক বা দাবিদার। আইএসএসএফ ভিভিআই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এর এবছর কততম সংস্করণ হচ্ছে? 9তম সংস্করণ। এটা কোন রাজ্যে? এটা হচ্ছে আমাদের হরিয়ানাতে। তো মনে রাখবেন 9th এডিশন 9তম সংস্করণ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, এটা কোথায়? ফরিদাবাদ, হরিয়ানা। এটা 17ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি 2024 মধ্যে আয়োজিত হয়। হরিয়ানাতে রয়েছে যে সমস্ত জাতীয় উদ্যান তা হলো কালেসার এবং সুলতানপুর জাতীয় উদ্যান। রাজধানী চণ্ডীগড় মনে রেখে দিও। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ভারত ও কোন দেশের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মহড়ার দ্বিতীয় সংস্করণ এক্সারসাইজ সাইক্লোন, এর নামই এক্সারসাইজ সাইক্লোন। তো এটা শুরু হয়েছে কোন দেশের মধ্যে? কারেক্ট অ্যান্সার হচ্ছে মিশর, ইজিপ্ট, তাই তো? রাইট অ্যান্সার ইজ অপশন সি, এক্সারসাইজ সাইক্লোন। এই নামটা একটু মনে রেখে দেবে, এক্সারসাইজ কি? সাইক্লোন। এটা হচ্ছে সেকেন্ড এডিশন অফ দ্য ইন্ডিয়া ইজিপ্ট মিশর। কেন এমন করছে আজ? ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ, এটা 2 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে। এটা কোথায়? ইজিপ্টে হচ্ছে। এবং বিশেষভাবে মনে রাখার মতো, এটা তো সেকেন্ড এডিশন, ফার্স্ট এডিশনটা কিন্তু ইন্ডিয়াতেই হয়েছিল, দ্বিতীয় এডিশনটা ইজিপ্টে হচ্ছে, মিশরে হচ্ছে। ফার্স্ট এডিশন যখন হয় তখন সেটা ইন্ডিয়াতেই হয়েছিল। বিসিসিআই ভারতের যে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা সেটা হচ্ছে বিসিসিআই। এই বিসিসিআই এর প্রধানকে? বিসিসিআই এর সচিব বা সেক্রেটারি বললে জয় শাহ, আর বিসিসিআই প্রেসিডেন্ট হলেন রজার বিনি। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন কিন্তু সৌরভ গাঙ্গুলি। কে সম্প্রতি বিসিসিআই দ্বারা 2022-23 সালের জন্য বিসিসিআই অ্যাওয়ার্ড দিয়েছে রিসেন্টলি, যেমন আইসিসি অ্যাওয়ার্ডও ঘোষণা হয়েছে, আবার বিসিসিআই অ্যাওয়ার্ডও কিন্তু ঘোষণা হয়েছে। তো বিসিসিআই দ্বারা 2022-23 সালের জন্য সেরা আন্তর্জাতিক মেন্স ক্রিকেটার, তো এখানে আমরা মেন্স ক্রিকেটার এন্ড ওমেন্স ক্রিকেটার দুটো ইনফরমেশনে জেনে নেব। তো সেরা আন্তর্জাতিক মেন্স ক্রিকেটার বিসিসিআই ভারতীয় প্লেয়ারদের মধ্যে থেকে কাকে বেছে নিয়েছে? ওপেনার শুভমান গিল এন্ড দীপ্তি শর্মা। তাহলে মেন্স এন্ড ওমেন্স দুটোই জেনে নিলে তোমরা, শুভমান গিল এবং দীপ্তি শর্মা। এটা কিন্তু বিসিসিআই কর্তৃক, এবং এই পুরস্কারটার একটা নাম আছে, সেটা হচ্ছে এই পলি ওমেগান অ্যাওয়ার্ড। এই নামটা কিন্তু একটু খেয়াল রাখতে পারো, এইভাবেও পরীক্ষাতে কোশ্চেনটা তুলতে পারে, যেটা বিসিসিআই দেয়। শুভমান গিল নামটা একটু খেয়াল রাখবে, এবং আজ তো খুব জ্বালাচ্ছে। শুভমান গিল এন্ড দীপ্তি শর্মা উইন্স বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অফ 2022 and 23 ভিভিআই শুভমান গিল এন্ড বিরাট কোহলি, শুভমান গিল এন্ড দীপ্তি শর্মা। শুভমান গিল ওন দ্য বেস্ট মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা পলি ওমেগান অ্যাওয়ার্ড ফর 2023 বাই দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অ্যাওয়ার্ডস, যেটা হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে এই জানুয়ারিতেই অনুষ্ঠিত হয় ইভেন্টটি। এরপরে আমরা জানি ভিভিআই, স্টার দিয়ে রাখো, ভারতরত্ন, ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, রাইট? ভারতরত্ন পুরস্কার 1954-এ চালু হয়েছিল। সে বছর 3 জন পেয়েছিলেন, চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এন্ড স্যার সিভি রমন। এরপর সর্বশেষ কবে দেওয়া হয়? 2019 সালে। 2019 সালেও 3 জন পেয়েছিলেন, প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ। তারপরে আর কিন্তু ঘোষণা হয়নি। দিস ইয়ার 2024-এ আবারও দেওয়া হলো ভারতরত্ন। কাকে দেওয়া হচ্ছে? মরণোত্তর ভারতরত্ন পুরস্কার। কোন রাজ্যের? তিনি ছিলেন কোন একটা রাজ্যের প্রাক্তন চিফ মিনিস্টার ফ্রম বিহার। তো বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এই কর্পূরী ঠাকুরকে। কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে ঘোষণা করলো ভারত সরকার? সঠিক উত্তর বিহার। স্টার দিয়ে রাখো আপকামিং 4-5 বছরের জন্য ভিভিআই। ফরমার বিহার চিফ মিনিস্টার ছিলেন তিনি, কি নামটা মনে রেখে দেবে? কর্পূরী ঠাকুর উইল বি অ্যাওয়ার্ডেড ভারতরত্ন পোস্টমাসলি, মানে মরণোত্তর। The announcement to honor Kapuri Thakur with the India's highest civilian award comes a day before his 100th birth anniversary. He was a prominent socialist leader. এটা খেয়াল রাখো। তো এখন আমরা ভারতরত্ন সম্পর্কে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট জেনে রাখি, যেগুলো পরীক্ষাতে আমার আসতে পারে। ভারতরত্ন ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? সেটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হচ্ছে ভারতরত্ন অ্যাওয়ার্ড।
এটা ইনস্টিটিউট হয় ইন দ্য ইয়ার অফ 1954, মানে কোন সালে প্রবর্তিত বা কোন সালে প্রথম প্রদান করা হয়? 1954-তে। 1954-তে তিনজন পান, একটু আগেই বলছিলাম, চক্রবর্তী রাজাগোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং স্যার সিভি রামন, তিনজন পান। তাহলে যদি প্রশ্ন আসে প্রথম মরণোত্তর, এই যে কর্পূরী ঠাকুর তিনিও মরণোত্তর দাদা সাহেব, তিনিও মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন, কিন্তু যদি প্রশ্ন আসে প্রথম মরণোত্তর ভারতরত্ন কে পান? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালে, সালটা মনে রেখে দেবে, 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। এরপর যদি কোশ্চেন আসে ক্রিকেট ফিল্ড থেকে বা সর্বকনিষ্ঠ কে পান? 2014 সালে ক্রিকেটার সচিন তেন্ডুলকর 40 বছর বয়সে ভারতরত্ন সম্মান পান এবং তিনি হচ্ছেন ইয়ংগেস্ট ভারতরত্নের রিসিপিয়েন্ট বা কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার প্রাপক। যদি প্রথম প্রধানমন্ত্রীর কথা বলে যিনি ভারতরত্ন পুরস্কার পান, জওহরলাল নেহেরু 1955-তে। প্রথম ভারতরত্ন প্রাপক রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, রাইট, 1962-তে। প্রথম ভারতরত্ন প্রাপক মহিলা হলেন ইন্দিরা গান্ধী। আচ্ছা, ভারতরত্ন কি কোনো বিদেশি পেয়েছেন? যদি পেয়ে থাকেন কে পেয়েছেন কমেন্ট করো। আমি তো চাই তোমরা ভরে ভরে কমেন্ট করো, এত ইনফরমেটিভ নিয়ে আসি, স্ট্যাটিক, কোনো এক্সট্রা তথ্য নেই, যেটুকু দরকার আমার এক্সাম ওরিয়েন্টেড পুরো নির্যাসটা আমি দেওয়ার চেষ্টা করি। তাই বলবো তোমরাও একটু বেশি বেশি করে কমেন্টে লেখো না, আমিও কিন্তু সব কমেন্ট দেখি। প্রতি বছর কোন তারিখে জাতীয় কন্যা শিশু দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে? ভেরি ইম্পর্টেন্ট ডে। সঠিক উত্তর হচ্ছে 24শে জানুয়ারি। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে? সেটা হচ্ছে 24 জানুয়ারি। একটা হচ্ছে 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। কি বললাম? 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8ই মার্চ। আর যদি গার্ল চাইল্ড ডে বলে 24শে জানুয়ারি। এটা আমাদের জাতীয়, ন্যাশনাল। তো ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এর এইমটা কি থাকে, কেন আমরা উদযাপন করি? এনগেজিং দ্য নেশন ইন ক্রিয়েটিং এ পজিটিভ এনভায়রনমেন্ট দ্যাট ভ্যালুজ দ্য গার্ল চাইল্ড, অবভিয়াসলি। এবং প্রতি বছর কোন তারিখে জাতীয় ভোটার্স দিবস? আমরা জানি ভারতীয় নাগরিকরা আগে 21 বছর হলে ভোট দিতে পারত। তো ওই জায়গায় 1989 একটা সংবিধান সংশোধন করা হলো, 61তম সংবিধান সংশোধনী, 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যার দ্বারা কি করা হলো? ডব্লিউবিপিতে আসা প্রশ্ন, ভোটিং এজ 21 বছর থেকে কমিয়ে 18 করা হলো। পরীক্ষাতে প্রশ্ন আসে, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ভোটিং এজ ওয়াজ রিডিউসিং ফ্রম 21 to 18? আজ আমরা 18 বছর হলেই ভোট দিতে পারি। তবে এখান থেকে প্রশ্ন আসে যে কে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত, যেমন রাষ্ট্রপতির ইলেকশন, আমাদের আর্টিকেল 54-55 তুমি জানতে পারবে ইলেকশনের প্রসিডিওর বা ইলেকট্রাল কলেজ সম্পর্কে। তো রাষ্ট্রপতি নির্বাচনে আমরা জনগণরা কিন্তু প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করি না, কিন্তু মনে রাখবে লোকসভার সদস্য নির্বাচন, রাজ্যের বিধানসভার সদস্য নির্বাচনে আমরা জনগণরা কিন্তু প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করতে পারি। তো এই জায়গা থেকে পলিটির ওই জায়গায় ডেপথ নলেজ কিন্তু থাকা দরকার কম্পিটিটিভ এক্সামের জন্য, কারণ আজকাল অনেক সময় ডেপথ থেকে কোশ্চেন দেয়। তো হোপফুলি ফাউন্ডেশনে জয়েন করো, নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেটা পিএসসি হোক, ডাব্লিউবিপি হোক, ক্লার্কশিপ হোক, মোটামুটি সকল এই ধরনের 10th লেভেল সব এক্সামকে কভার করেই মেন হচ্ছে 4টে স্তম্ভ, আমার 4টে সাবজেক্ট আমাকে এখানে পড়তে হবে। অল সাবজেক্ট বেসিক থেকে করানো হচ্ছে। শুরু করো আগামী 15ই ফেব্রুয়ারি থেকে ব্যাচ শুরু। আমি সিরিয়াস ক্যান্ডিডেটকে চাই, যার মধ্যে সিরিয়াস জাগ্রত ভাব যাচ্ছে না আমি পারি পড়বো, তারা এসো, হয়তো নইলে ভর্তি হয়ে লাভ নেই। এবং ফিসটা অত্যন্ত কম, একবারই ফিস 1300, 1400, 1500 এমন আমাদের ফিস থাকে। ওই একবারই ওই 1400-1500 টাকা ফিস দিয়ে ভর্তি হয়ে গেলে আর কোনো ফিস বা কিছু নেই। মাসের শেষে সব কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে, কোনো আমরা এক্সট্রা চার্জ করি না, মক টেস্ট থেকে শুরু করে সবকিছু, বা কোনো মাসে মাসে টাকা দিতে হবে না, বা চাকরি পাওয়ার পর কোনো টাকা দিতে হবে না, কিচ্ছু না। ওই 1400-1500 যে ফিস ওটা দিয়ে দিলে আমি 5 মাস তোমাকে অল সাবজেক্টে সোম থেকে শনি ক্লাস করিয়ে দেবো। আমি একা না, টোটাল 7 জন টিচার আছে এই ব্যাচে। যাই হোক, তো যে কথা বলছিলাম, ন্যাশনাল ভোটার্স ডে হচ্ছে 25শে জানুয়ারি। এই দিন আবার একটা দিবস, সেটা হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে, জাতীয় পর্যটন দিবসও কিন্তু। তো এই জায়গায় একটু তথ্যটা জানতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের যে নির্বাচন সংস্থা যেটা রয়েছে বা ইলেকশন কমিশন রয়েছে, যারা যারা দেশের সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে, সেলিব্রেট করছে 14তম ন্যাশনাল ভোটার্স ডে। হ্যাঁ, 25 জানুয়ারি 2024-এ। তাহলে আমাদের এবছর কততম ভোটার্স ডে ছিল? 14তম ভোটার্স ডে ছিল। এনভিডি বা ন্যাশনাল ভোটার্স ডে 2024 এর যে থিম, সেটা লাস্ট ইয়ার থেকেই ফলো করছে, যেটা হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা একটু খেয়াল করবে, পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য থিম বা হোয়াট ইজ দ্য থিম অফ 2024 ন্যাশনাল ভোটার্স ডে। তো মনে রাখবো, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর ইজ দ্য
কন্টিনিউয়েশন ফ্রম লাস্ট ইয়ার থিমেরই কন্টিনিউয়েশন সিন্স 2011। এই জন্য আমরা দেখছি না 14তম ভোটার দিবস, কারণ 2011 থেকেই মানে ভোটারদের সেলিব্রেশনটা শুরু হয়েছে বেসিক্যালি। 25 জানুয়ারি করে সেলিব্রেশন হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে, টু মার্ক দ্য ফাউন্ডেশন ডে অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন ডে হিসেবে 25 জানুয়ারি 1950-তে হয়েছিল। আচ্ছা, ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাদের কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? এর মধ্যে 3 জন আছেন মেন। একজন হলেন চিফ ইলেকশন কমিশনার, তাহলে একজন হলেন চিফ ইলেকশন কমিশনার, তিনি কে? রাজীব কুমার। এছাড়া আর 2 জন আছেন ইলেকশন কমিশনার, তারা হলেন অনুপ চন্দ্র পান্ডে আর অরুণ গোয়েল। এই নাম দুটো মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন, 2024 সালে মোট কতজন পদ্ম পুরস্কার পাচ্ছেন? মোট, অর্থাৎ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী মিলিয়ে এই জায়গায় একটা তালিকা বলবো, মুখস্থ রাখবে আপকামিং ডে। হ্যাঁ, এবারে 132 জন পাচ্ছেন সব মিলিয়ে। 132টা মুখস্থ করা সম্ভব নয়, সত্যি বলতে আমাকে ধরলে আমিও পারবো না। তাই এখান থেকে দেখো সবাই পাচ্ছেন, নিশ্চয়ই তারা নোটেবল, তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করেছেন, পাবলিক অ্যাফেয়ার্স হোক কিংবা আর্টস হোক কিংবা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হোক বা এনি ফিল্ড, তার জন্যই তো সবাই রেসপেক্টেড, সবগুলো ইম্পর্টেন্ট। বাট কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো মনে রাখতে পারো। তো 2024 সালে কতজন পদ্ম পুরস্কার পাচ্ছেন? টোটাল 132 জন। তো এটা মনে রাখবে, প্রতি বছর প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে প্রাককালে ঘোষণা হয়, আর মার্চ এপ্রিলে গিয়ে এই অ্যাওয়ার্ডটা রাষ্ট্রপতি ভবনে প্রদান করা হয় মেনলি। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড পদ্মা অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2024। দ্য লিস্টে আমরা পাবো 5 জন পাচ্ছেন পদ্মবিভূষণ। পদ্ম পুরস্কারের মধ্যে নাম্বার 1 পজিশন থাকে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ 17 জন পাচ্ছেন, আর পদ্মশ্রী পাচ্ছেন 110 জন। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা খেয়াল রাখবো। তো এই জায়গায় তোমাদের কয়েকটা স্ট্যাটিক পয়েন্ট করিয়ে দিচ্ছি, একটু দেখো। এই যে আমরা কথা বলছি পদ্ম পুরস্কার নিয়ে, পদ্মা অ্যাওয়ার্ড কি কি নিয়ে? 3টি বিভাগ। একটা হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মশ্রী, এই 3টি বিভাগে দেওয়া হয়ে থাকে। মূলত শিল্প, সামাজিক ক্ষেত্র, উল্লেখযোগ্য কাজ, জনপ্রশাসন, বিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা বাণিজ্যতেও দেওয়া হয়, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, ক্রীড়া, সিভিল সার্ভিস ইত্যাদি বিভাগে উল্লেখযোগ্য অবদানের জন্য মেনলি এই পুরস্কার প্রদান করে ভারত সরকার। এবারে দেখো, এই দ্য অ্যাওয়ার্ড আর অ্যানাউন্সড অন দ্য ওকেশন অফ রিপাবলিক ডে। প্রতি বছর রিপাবলিক ডে কবে? 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি আমাদের সংবিধান কেম ইনটু ফোর্স, কার্যকর, এটা মনে রাখবে। তো রিপাবলিক ডে সময় বা প্রাককালে কিন্তু এই পুরস্কার ঘোষণা করা হয়। তো যদি কোয়েশ্চেনটা আসে যে 2024 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, আনসার হবে পদ্মবিভূষণ স্যার 5 জনকে, পদ্মভূষণকে ভূষণ 17 জনকে, পদ্মশ্রী 110 জনকে। অর্থাৎ এই বছর সর্বমোট 132 জনকে পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং তাদের নামের লিস্ট প্রকাশ করেছে সরকার। এবার এই অ্যাওয়ার্ড কবে দেওয়া হবে? দিস অ্যাওয়ার্ডস আর কনফার্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতি বর্তমানকে দ্রৌপদী মুর্মু। তো রাষ্ট্রপতি এই অ্যাওয়ার্ড প্রদান করেন, একটা সেরিমনি, একটা ফাংশন ইভেন্ট হয় যেটা রাষ্ট্রপতি ভবনে হয়ে থাকে। ইউজুয়ালি জেনারেলি এটা মার্চ এপ্রিল মাসের দিকে, মার্চ এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি তিনি এই সম্মান বা এই পুরস্কার প্রদান করে থাকেন। হলো, এবারে পদ্মবিভূষণ 5 জন, নামটা 5 জন মনে রাখা ইজি হবে, অল্প কয়েকজন। তো 5 জনের নামই আমরা একটু দেখে রাখি। কি কি একটু দেখো। পদ্মবিভূষণ 2024-এর তালিকা তোমরা দেখছো। বৈজয়ন্তী মালাবালী, তার ক্ষেত্র কি? আর্ট বা কলা। কোন রাজ্য থেকে? তামিলনাড়ু থেকে। কনিন্দা চিরঞ্জীবী আর্ট, এটা একটু খেয়াল রাখবে, অন্ধ্রপ্রদেশ থেকে। এম ভেঙ্কাইয়া নাইডুকে বর্তমান আমাদের উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনকর, তার আগে ছিলেন প্রাক্তন, ঠিক আছে। তো পাবলিক অ্যাফেয়ার্স, অন্ধ্রপ্রদেশ থেকে। এরপরে দেখো মরণোত্তর পাচ্ছেন বিন্দেশ্বর পাঠক সোশ্যাল ওয়ার্কের জন্য কোথা থেকে? বিহার। এরপর পদ্মা সুব্রমণ্যম আর্ট ফিল্ড, কোথায়? তামিলনাড়ু। তো এই 5 জন একটু খেয়াল রেখে দেবে। এই স্মার্ট বোর্ডটা খুব সেন্সিটিভ, আমি জেনারেলি এইটা করি অন্য স্টুডিওতে, এটা অর্থিংকেস অ্যাডভান্স 40 টাচ পয়েন্ট, মানে একসঙ্গে 40টা আঙুলের টাচ দেওয়া যাবে। ওই জন্য এরকম ড্রেসও যখন আমার আশপাশ দিয়ে যায় না, এই খুব সেন্সিটিভ বোর্ডটা।
মানে ভালো। আর এই ব্যাচটা একটু জয়েন করে নিও পারলে, নিঃসন্দেহে বেস্ট প্রিপারেশন করাবো, ঠিক আছে। 5 মাসের ব্যাচ, 5 মান্থ, 5 মাস পড়ানো হবে সোম থেকে শনি। আর যখনই কোনো ছুটি থাকলে সেটা আলাদা ব্যাপার। সোম থেকে শনি 5 মাস ব্যাচ, আর 12 মাস ভ্যালিডিটি, মানে 1 বছর যত যেখানে ক্লাস হবে সব রেকর্ড দেখতে পাবে, ঠিক আছে। চলো এবারে যে কথা বলছিলাম, আমরা তো পদ্মবিভূষণ 5 জন মনে রাখছি, পদ্মভূষণ 17 জন। এবারে আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল থেকে কারা কারা পদ্মশ্রী বা পদ্মবিভূষণ এই পদ্মভূষণের তালিকার মধ্যে আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি ওয়েস্ট বেঙ্গলের লিস্ট একটু দেখানোর চেষ্টা করছি, আসবে তোমাদের চোখে? হ্যাঁ আসবে, আমি পড়ে দিচ্ছি, দেখো খাতায় লিখে নেবে। এগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে। যেমন পদ্মভূষণ পাচ্ছেন, যার ছবি আমরা দেখেছি ছোট থেকে, কে? মিঠুন চক্রবর্তী। নামটা খেয়াল রেখে দেবে, ভালো করে দেখো। তাহলে পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ফিল্ড কি? আর্ট। দেখেছো কাণ্ড, আমি ফল হয়ে যাব। আর্ট। স্টেট ওয়েস্ট বেঙ্গল। কি পাচ্ছেন? পদ্মভূষণ পাচ্ছেন। পদ্মভূষণ আরো একজন পাচ্ছেন, তিনি হলেন সত্যব্রত মুখার্জি, মরণোত্তর, পাবলিক অ্যাফেয়ার্স, পশ্চিমবঙ্গ। পদ্মভূষণ পাচ্ছেন সিঙ্গার উষা উত্থুপ, আর্ট, ওয়েস্ট বেঙ্গল। তাহলে মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ, সত্যব্রত মুখার্জি, পদ্মভূষণ। এরপর বাকিজন সবাই পদ্মশ্রীর মধ্যে। গীতা রাই বর্মন, আর্ট, পশ্চিমবঙ্গ। পদ্মশ্রী তালিকা পাচ্ছেন তকদিরা বেগম, আর্ট, পশ্চিমবঙ্গ। নারায়ণ চক্রবর্তী পদ্মশ্রী পাচ্ছেন বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং, পশ্চিমবঙ্গ। পদ্মশ্রী পাচ্ছেন রতন কাহার, আর্ট, পশ্চিমবঙ্গ। পদ্মশ্রী পাচ্ছেন দুখু মাঝি, সোশ্যাল ওয়ার্কের জন্য, পশ্চিমবঙ্গ। পদ্মশ্রী পাচ্ছেন সনাতন রুদ্রপাল, আর্ট, পশ্চিমবঙ্গ। পদ্মশ্রী পাবেন একলব্য শর্মা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, পশ্চিমবঙ্গ। পদ্মশ্রী পাবেন নিপাল চন্দ্র সূত্রধর, মরণোত্তর, আর্ট, পশ্চিমবঙ্গ। এগুলো ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক, একটু খেয়াল রাখতে পারো। নেক্সট আমরা আসছি, এবারে এতজনের যে তালিকার যে লিস্ট তোমরা ইন্টারনেট থেকে সহজে পেয়ে যাবে আশা করি। এরকম কিছু স্পেসিফিক কোশ্চেন হতে পারে পদ্ম পুরস্কারের উপর থেকে, যেমন এম ভেঙ্কাইয়া নাইডু, তিনি কোন পুরস্কার পেলেন? তেমনই একজন, তিনি হলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক এম ফাতেমা বিবি। তো তাকে 2024 সালে মরণোত্তর ড্যাশ দেওয়া হয়েছে। কোন পুরস্কার? মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে, একটু খেয়াল রাখো। ফার্স্ট ওমেন সুপ্রিম কোর্ট জজ এম ফাতেমা বিবি, অ্যান্ড ওদিকে তামিল অ্যাক্টর বিজয়কান্ত, এটাও কিন্তু মনে রেখে দেবে, হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ পোস্টমাসলি। তাহলে তারা পদ্মভূষণ পাচ্ছেন মরণোত্তর। এই কোশ্চেনটা কিন্তু নোটেবল, স্টার দিয়ে রাখবে। রিসেন্টলি সুপ্রিম কোর্টে আরো বিচারপতি নিযুক্ত হয়েছে। তো কে সম্প্রতি? টি.এস. শিবগানম হলেন আমাদের বর্তমান কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, খেয়াল রেখে দেবে। সঠিক উত্তর হচ্ছে জাস্টিস ভরলে বা প্রসন্ন ভালচন্দ্র ভরলে। তিনি কারেন্টলি কর্ণাটকা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, তাকে একজন জজ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। আগের দিন লেডি কনস্টেবল মেনেই তো আসলো। হাইকোর্টের বিচারপতিগণের রিটায়ারমেন্ট এজ বললে খেয়াল রেখে দেবে 62 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্টের এজ বললে খেয়াল রাখবে 65 ইয়ার। WBCS এ এসছে এক সময়, এদিন তো WBP তে দিল, আর SSC তে তো আসেই। 2023 সালে, এই যে আইসিসির কথা বলছিলাম, তো আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার কে হলো? বিরাট কোহলি। আইসিসি পুরুষদের মধ্যে টি20 ইন্টারন্যাশনাল, টি20 ফরম্যাটে ইন্টারন্যাশনালের সেরা প্লেয়ার কে? টিম ইন্ডিয়া থেকেই 360 কে? সূর্যকুমার যাদব, খেয়াল রেখে দেবে, VVI। ইন্ডিয়ান ব্যাটার শ্রেয়া কুমার যাদব has been named by ICC Men's T20 International Cricketer of the Year for 2023. Surya Kumar Yadav has won the ICC Men's T20I Cricketer of the Year for the second year in a row. তিনিও কিন্তু দ্বিতীয় বছরের জন্য, খেয়াল রাখবে। কোন রাজ্য সম্প্রতি প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি ঘোষণা করেছে? এই টাইগারটা, এটা ওড়িশাতে। এই টাইগারটা দেখতে পাচ্ছ চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক ঘোষণা করছে। ব্ল্যাক একটা শ্যাডো থাকে এই টাইগারটার উপরে। আর দেখি তিনি কি লিখছেন, তিনি লিখছেন গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট, তিনি আনন্দিত দ্যাট ওড়িশা ইজ সেটিং আপ, মানে ওড়িশা গঠন করতে চলেছে অ্যান এক্সক্লুসিভ মেলানিস্টিক টাইগার সাফারি নিয়ার শিমলিপাল টাইগার রিজার্ভ। শিমলিপাল ভিতরকনিকা ওড়িশাতেই আছে। তো তিনি বলছেন ওড়িশার শিমলিপালের ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, তো সেখানেই এইটা তৈরি করা হচ্ছে। টুরিস্ট অ্যান্ড ভিজিটর্স ক্যান নাও হ্যাভ এ
গ্লিম্পস অফ দ্য রেয়ার অ্যান্ড ম্যাজেস্টিক স্পিসিস ফাউন্ড অনলি ইন ওড়িশা। বলছে এই যে প্রজাতিটি যেটা অনলি ফাউন্ড ইন ওড়িশা, এখন থেকে টুরিস্টরা বা ভিজিটররা এক পলক দেখে নিতে পারেন। তো অবশ্যই ট্যুরিজমকে প্রমোট করার লক্ষ্যেই তো এটা কোথায় শুরু হচ্ছে, নেয়ার শিমিলিপাল, ময়ূরভঞ্জে, ওড়িশাতে। এটা বলতো দেখি একটা প্রশ্ন আসে স্ট্যাটিক, যে ভারতের কেন্দ্রীয় বাজেট সর্বাধিক। আচ্ছা, বাজেটের কথা বললে আর সংবিধানে কিন্তু বাজেট এরকম আমরা পাই না। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কত সংখ্যক আর্টিকেল, তো আর্টিকেল হচ্ছে 112। আর মানি বিল, অর্থ বিল, ডেফিনেশন অফ মানি বিল কত সংখ্যক ধারাতে আছে, 110। অর্থ কমিশন 280-তে। হ্যাঁ, এবারে দেখো পরপর 6 বার আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার কে আছেন, নির্মলা সীতারামন। তো প্রশ্ন হচ্ছে পরপর 6 বার কেন্দ্রীয় বাজেট পেশ করা দ্বিতীয় সেকেন্ড অর্থমন্ত্রী হলেন নিম্নের কে। অবভিয়াসলি নির্মলা সীতারামন, তিনি রেকর্ড ব্রেক করবেন। তো যদি এরকম স্ট্যাটিক কোশ্চেন্স কখনো আসে যে সর্বাধিক বেশি বার ম্যাক্সিমাম টাইম কে কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেছেন, কমেন্ট নাও, না পারলে বলে দেবো, কমেন্ট করো। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, ইনফরমেশন টেকনোলজি সেক্টরে সহযোগিতা নিয়ে ভারত ও কোন দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়, যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল আসে। তো এমওইউ এর মানে একবার এমটিএস এ জানতে চেয়েছিল, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো ভারত আর ওমানের মধ্যে সম্প্রতি হয়েছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য সাইন করার জন্য বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ওমান, কোঅপারেশন মানে সহযোগিতার জন্য ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি। এই মৌকে বাংলাতে বলে এই সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহায়তা বৃদ্ধি, প্রযুক্তি, তথ্য ও বিনিয়োগের আদান প্রদানের আরো প্রসার বা এক্সপেনশন ঘটানো। অস্কার 2024-এ নমিনেট হয়েছে ডকুমেন্টারি ক্যাটাগরিতে টু কিল আ টাইগার। এটা পরিচালনা করেছেন কে, ইম্পর্টেন্ট কোশ্চেন, নিশা পাহুজা। Delhi-born Nisha Pahuja's film To Kill a Tiger has been nominated in the Best Feature Documentary category for Oscar 2024. কে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে দ্বিতীয় ভারতীয় হয়েছেন, মান সিং। মান সিং secured a history gold medal at the Asian Marathon Championship এবং becoming the সেকেন্ড ইন্ডিয়ান ম্যান টু অ্যাচিভ দিস ফিট। তো রাইট অ্যান্সার হচ্ছে মান সিং। অন স্ক্রিন একটা ছবি দেখতে পাচ্ছ, সেকেন্ড ইন্ডিয়ান গোল্ড উইনার অ্যাট এশিয়ান ম্যারাথনস। কোন রাজ্যে ডক্টর বি আর আম্বেদকরের, ভারতীয় সংবিধানের জনক তাকে বলা হয়, তিনি ছিলেন আমাদের ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান। আর্টিকেল 32 কে তিনি হার্ট অ্যান্ড সোল, হৃদয় আত্মা বলে, 32 কে তিনি হার্ট অ্যান্ড সোল বলেও অভিহিত করেন। তো কোন রাজ্যে ডক্টর বি আর আম্বেদকরের স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস স্থাপন করা হলো, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, এটা টোটাল ফিট হচ্ছে মানে হাইট হচ্ছে 206 ফিট, মানে এ আর স্ট্যাচু দুটো মিলিয়ে। আর ওভারঅল হচ্ছে যদি শুধু তোমার এর মানে এই ব্রোঞ্জ স্ট্যাচুর কথা বলে সেটা 125, আর টোটাল অ্যাড করলে 206 আর কি, 81 আর 125। ডক্টর বি আর আম্বেদকরের এটা কিন্তু কোথায় হয়েছে, বিজয়ওয়াড়াতে। ওকে, এবং টার্ম অ্যাজ এটাকে বলা হচ্ছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। নিম্নের কে হামারা সংবিধান হামারা সম্মান প্যান ইন্ডিয়া প্রচার অভিযান উদ্বোধন করেছেন? রাইট আনসার হবে জগদীপ ধনকর, আমাদের ফর্মার গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিনি এবং বর্তমান দেশের ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। টু কমেমোরেট দ্য 75th year of India as a republic, a year-long pan-India campaign, Hamara Samvidhan, Hamara Samman, was inaugurated by the Vice President of India, Sri Jagdeep Dhankar. Very important. দেখতে পাচ্ছ সেই প্রোগ্রামের একটা ছবি। নিম্নের কোনটি সম্প্রতি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর, থার্ড পার্টি পেমেন্ট অ্যাকসেপ্টের জন্যই কাজ করার জন্য আরবিআই থেকে অ্যাপ্রুভাল পেয়েছে? জোম্যাটো। অ্যান্ড রিসেন্টলি জোম্যাটোর ফাউন্ডার শার্ক ট্যাঙ্কে এসছে এবং দেখেছো নিশ্চয়ই এপিসোড। আমি তো ওয়ান অফ দ্য মাই মোস্ট ফেভারিট টেলিভিশন শো ইজ শার্ক ট্যাঙ্ক, দারুণ লাগে দেখতে। তো অবভিয়াসলি জোম্যাটোই এটা পেয়েছে আরবিআই এর অ্যাপ্রুভাল। অ্যান্ড 2023-তে জোম্যাটো জয়েন করে আইসিআইসিআই ব্যাংকের সঙ্গেও তার নিজস্ব ইউপিআই এনেবেল করার জন্য, কল্ড জোম্যাটো ইউপিআই, সহজে পেমেন্ট গেটওয়ের জন্য। এটা খেয়াল রাখবে। তাহলে এখানেই পর্ব শেষ হচ্ছে। এইগুলোই ছিল মোটামুটি এই উইকের সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট সিএ। ঘটনা তো প্রচুর ঘটে, বাট একদম এক্সাম ওরিয়েন্টেড যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলোই পিক করার চেষ্টা করছি, যাতে ছাত্রছাত্রীদের উপরে বার্ডেন বা প্রেশার বা বোঝাটা অনেক কম হয়।
তো নতুন ব্যাচ সম্পর্কে কি বলবো সংক্ষেপে কয়েকটা কি পয়েন্ট বলে দিচ্ছি, যারা শুনতে চাও শুনতে পারো। আর প্রত্যেকে লাইক করে, অবভিয়াসলি ছুটি তোমাদের, সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস, সমস্ত বিষয় বলতে স্যার কটা সাবজেক্ট, জিকে বা জিএস আকারে আমরা পড়াবো, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে। শুধু স্ট্যাটিক জিকে থেকে 30টার বেশি টপিক করানো হবে। তো জিকে জিএস করানো হবে পুরো কমপ্লিট। আচ্ছা, এর ওই জন্য আমি হিস্ট্রি জিওগ্রাফি আলাদা করে লিখছি না, ও সবার মধ্যেই আর কি। এই ব্যাচে তোমাদের কমপ্লিট ম্যাথস করানো হবে, এবং এবারের ব্যাচে আমরা ম্যাথসটা টাইপ ওয়াইজ করাবো। লাইক তুমি পার্টনারশিপ করানো হলো, তোমাকে পার্টনারশিপের 5টা টাইপ মনে করো, তো 5টা টাইপ শেখানো হবে, 5টা টাইপের এইচডব্লিউ দেওয়া হবে, এইভাবে আমরা করাবো। এরপরে আর কি করানো হবে, পুরো জিআই বা রিজনিং পুরোটা আমরা চ্যাপ্টার ভিত্তিক টাইপ ওয়াইজ শেখাবো, এবং ইংলিশটা তো 4টে সাবজেক্ট আমি করাবো, কারণ কেউ তো একটা পরীক্ষা দেয় না, সে 2-3টে পরীক্ষা দেয়। আর একটা ডাব্লিউপি ব্যাচ দেখে পিএসসি ছেলেমেয়েরা ঘাবড়ে যাবে, স্যার আমাদের জন্য কি এটা নেবো না আবার আলাদা নেবো, এটাই নাও, কোনো অসুবিধা নেই। বিষয়ভিত্তিক আমরা টাইম টু টাইম মক টেস্টও তোমাদেরকে প্রোভাইড করব, নো ডাউট। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, ডিউরেশন ইজ 5 মান্থ, ব্যাচ অ্যান্ড ব্যাচ ভ্যালিডিটি ইজ 1 ইয়ার। প্রিলি প্লাস মেন উভয়ই কভার হবে। ব্যাচে প্রথম ক্লাস শুরু হয়ে যাচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে, তাই তুমি অ্যাডমিশন নিয়ে নাও, এখন ডিসকাউন্ট চলছে, অফারের মাধ্যমে তোমরা নিলে খুব স্বল্প প্রাইসে। দেখো ন্যূনতম একটা ফিজ রাখা হয়, কারণ প্রত্যেকটা টিচার্স আমাকে রিসোর্স করতে হয় বাইরে থেকে, এবং ন্যূনতম ফি যদি আমরা মোটামুটি প্রথম যে ফিজটা আমাদের রাখা থাকে, সেই ফিজকে তুমি যদি 5 দিয়েও ভাগ করো, 5 মাসের তো ক্লাস, তুমি অ্যাকচুয়ালি আমাদের 1 বছর ইউজ করবে আমাদের প্ল্যাটফর্ম সার্ভারটাকে, তুমি যদি 12 দিয়ে বা 5 দিয়ে ভাগ করো, ন্যূনতম একটা ফিজ আসবে, ন্যূনতম একটা ফিজ। কারণ আজকে অফলাইনে বাইরে তুমি একটা সাবজেক্ট 500 টাকার নিচে পড়তে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি 1200, 1400, 1500 টাকার মধ্যে 5 মাসের প্ল্যানিং করে দিচ্ছি কমপ্লিট কোর্স। তো জোর করার কিছু নেই, চয়েস ইজ কমপ্লিটলি ইয়োর্স। আমাদের সম্পর্কে জানো, রিসার্চ করো, রিভিউ করো, আমাদের স্যাররা কেমন ক্লাস করায়, ইভেন তুমি ব্যাচে যাও, অ্যাপের মধ্যে এবার আমরা অনেকে ডেমো ক্লাস দেখতে চাই, নতুন স্টুডেন্ট যারা, আমি ডেমো ক্লাসও অ্যাভেলেবেল করেছি, অল সাবজেক্টের ডেমো ক্লাস বা মানে লেসন প্ল্যানিং আমরা কি করব। অ্যাপের মধ্যে ওই পেইড কোর্সে ক্লিক করো, করে উপরে কন্টেন্টে ক্লিক করো, সাবজেক্টের মধ্যে ফোল্ডারের মধ্যে কন্টেন্টটাকে দেখো, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই ব্যাচে যারা আসবে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। 2022-23-এরটাও দিচ্ছি, আর 23-এরটাও আমরা যতদিন ব্যাচে থাকবে, মানে 24-এরটাও যতদিন ব্যাচে থাকবে আমরা দিতে থাকবো। অল দ্য বেস্ট। আর কি চাও, যতটুকু দরকার ছাত্রছাত্রীদের সাথে ততটুকুই অ্যারেঞ্জ করা হচ্ছে। অল দ্য বেস্ট, টাটা, ডু লাইক।